এদিকে আবারও সমন্বয়ক সার্জিস হাসনাতের উপর কেঁপেছে সাধারণ মানুষ। শিক্ষার্থীরাও রাজপথে নামে ২৪-এর আন্দোলনের মতো। কি হবে এখন দেশের এবং দেশের পরিস্থিতি কে স্বাভাবিক করবে? ডক্টর ইউনূসও একটা পদক্ষেপ নেন, সেই পদক্ষেপটি দেখে সারা বিশ্ব অবাক হয়েছে। কেমন লাগছে প্রিয় দর্শক? এবার নাকি অপারেশন ক্লিন হার্ট শেখ মুজিবের কুলাঙ্গা বাচ্চাগুলাকে ধরে ধরে নাকি এখন টঙ্গিপাড়া পাঠাচ্ছে শেখ মুজিবের কাছে। এমন ভাবে অপারেশন সাকসেসফুল করুন, এমন ভাবে গ্রেফতার করুন, এমন ভাবে ভয়ের ভীতির কার্যক্রম শুরু করুন যাতে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ প্রত্যেকে এমন ভাবে দৌড় দেয় যেমন আজান হলে শয়তান দৌড় দিয়ে নাকি দেয়ালে টাক খায়, বর্ডারে টাক খায়। এই ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ দোসরগুলো টাক খেতে খেতে বর্ডার থেকে পালিয়ে যেতে বাধ্য হবে। পাকিস্তান বাংলাদেশকে পুনরায় শাসন করবে, এটার জন্যই এই যারা নাকি দেশ বিরোধী, যারা নাকি বাংলাদেশের বাহির থেকে প্রতিনিয়ত কথা বলতেছে, তারা এটাই চায় যে দেশটাকে পূর্ব পাকিস্তান বানাতে। ব্রেকিং নিউজ, মাত্র কিছুক্ষণ আগে আমি যখন নিউজটি করছি, সম্ভবত আধা ঘন্টা আগে গাজীপুরে ঘটে গেছে আরেক নির্মম ঘটনার প্রেক্ষাপট হচ্ছে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন অন্যতম সমন্বয় ক্লাস কর্মী তিনি গেল কিছুক্ষণ আগে গুলিবিদ্ধ হন। থ্রেট এসেছে, ভয়ঙ্কর হুমকি এসেছে, মেরে ফেলার হুমকি পর্যন্ত এসেছে। কিন্তু কেন এই থ্রেট, কেন মেরে ফেলার কথা? আমাদের অন্যায়টা কি? দেশে যা চলছে, যে নৈরাজ্য চলছে, ভয়ঙ্কর যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তার বিরুদ্ধে মোহাম্মদ ইউনূস জামাতের পাতা ফাঁদে পড়ে গিয়েছেন এবং অনিবার্য গৃহযুদ্ধ যেটা শীঘ্রই শুরু হবে বাংলাদেশে, তাতে বঙ্গবন্ধুর উচিত ছিল শেখ হাসিনাকে লবণ খেয়ে মেরে ফেলা। এই রকম শয়তান মহিলার কারণে আজকে মানুষ বঙ্গবন্ধুর ভাস্কর্য শিশু করা শুরু করছে। সারা দেশে একটা বিষয় নিয়ে সবচেয়ে বেশি আলোচনা সমালোচনা হচ্ছে, সেইটা হচ্ছে সমন্বয়করা, যারা কিনা ২০২৪ সালে দেশটা স্বাধীন করেছিল। তাদেরকে নিয়েই এত বাজে কথা হচ্ছে, তাদের বিরুদ্ধে সাধারণ মানুষরা কেঁপেছে এবং তাদের অবস্থা নিয়ে এক প্রকার টানাটানি চলছে। দর্শক শ্রোতা, এইসব বিষয়ে পর্যালোচনা করে আমরা অনেক তথ্য পাই এবং ভিডিও পাই, সেগুলোই কিন্তু আপনাদের সামনে এক এক করে ধারাবাহিকলি তুলে ধরবো। এই ভিডিওটা কিছুটা লং হবে, কিন্তু অনেক তথ্য জানতে পারবেন যে সর্বশেষ সমন্বয়কদের কি হয় এবং সাধারণ মানুষরা কেন কেঁপেছে এবং তাদের পিছনে কে রয়েছে। তাদের পিছনে কিন্তু অনেকেই রয়েছে এবং তাদেরকে উস্কিয়ে দিচ্ছে, সেইগুলো আপনাদের সামনে তুলে ধরবো এবং বের করে আনবো। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। আমি আবারও বলতেছি, আসুন আপনাদের জন্য আমি ইম্পর্টেন্ট কিছু নিউজ রেডি করেছি, সেগুলো আগে দেখে আসি এবং ভিডিও শেষে আমাদের গুরুত্বপূর্ণ মন্তব্যগুলো করি। এমন ভাবে অপারেশন সাকসেসফুল করুন, এমন ভাবে গ্রেফতার করুন, এমন ভাবে ভয়ের ভীতির কার্যক্রম শুরু করুন যাতে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ প্রত্যেকে এমন ভাবে দৌড় দেয় যেমন আজান হলে শয়তান দৌড় দিয়ে নাকি দেয়ালে টাক খায়, বর্ডারে টাক খায়। এই ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ দোসরগুলো টাক খেতে খেতে বর্ডার থেকে পালিয়ে যেতে বাধ্য হবে অথবা আইনের কাছে প্রশ্রয় নিতে হবে। সেই আইনের মাধ্যমে তাদেরকে বিচার করতে হবে। পুলিশ তাদেরকে খুঁজে খুঁজে বের করবে, বাসা বাড়ি বিভিন্ন জায়গায় যাবে। এ বাংলাদেশটা ৫ তারিখ স্বাধীন করেছি আওয়ামী লীগের জন্য না, এ বাংলাদেশটা ৫ তারিখ স্বাধীন করেছি আওয়ামী লীগের দোসররা প্রতিষ্ঠিত হবে সেজন্য নয়। এ বাংলাদেশটা ৫ তারিখে স্বাধীন করেছি আওয়ামী লীগের সকল অপকর্ম, সকল ধরনের ষড়যন্ত্র নস্যাৎ করে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য, শহীদ হয়েছে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য। অতএব আমি স্বরাষ্ট্র উপদেষ্টাকে স্পষ্ট করে বার্তা দিতে চাই, আমাদের ভাইয়েরা আহত হবেন, নিহত হবেন, আর আপনারা বসে বসে চা খাবেন, কফি খাবেন, বেতন খাবেন, সেটার সুযোগ এই বাংলাদেশে দেয়া যাবে না, করা যাবে না। যে বাপের যে সন্তান, সে ওই সন্তানের যতটা কদর বোঝে অন্য লোকেরা বোঝে না। এই বিপ্লবের আন্দোলনকে যারা ক্যারি করতে জানে, যারা এই বিপ্লবকে নিজে ধারণ করেছে, তারাই এই বিপ্লবী সাথীদের আনন্দ, বেদনা, কষ্ট সব বুঝতে পারে। যারা এটা করে না তারা বুঝতে পারে না। আজকের আমি তাদের একজন কর্মী ছিলাম, আমি জানি যে এই বিপ্লবের চেতনা কি, এই বিপ্লবের কষ্ট কোথায়, এই বিপ্লবের বিজয়ের আনন্দটা কোথায়, এটা আমি জানি বিধায় আজকে বলেছি। একসাথে সাপ নিয়ে বিছনায় নিয়ে ঘুমাবেন, এটা এত ভদ্রতার দেশ এই বাংলাদেশ না। এ বাংলাদেশে এত কিছুর জন্য না। এ বাংলাদেশ হচ্ছে দিবেন থাকতে পারবেন, কায়দা মতো দিবেন থাকতে পারবেন, দিবেন না থাকতে পারবেন না। আমি ধন্যবাদ জানাই সামান্য আমার একটা পোস্টকে কেন্দ্র করে বাংলাদেশের যে সবাই জাগ্রত হয়েছেন। এটাই আমার ইচ্ছা ছিল। আমি আমার পোস্টে উল্লেখ করেছিলাম যে আমি স্বরাষ্ট্র উপদেষ্টা হতে চাই শুধু ৩ দিনের জন্য। আমি স্পষ্ট করে বলেছি ৩ দিন দায়িত্ব নিতে চাই শুধুমাত্র।
3 দিন দেখাবো যে আমি কি করতে চাই। আমার গাড়ি লাগবে না, আমার বাসা লাগবে না, আমার বেতন লাগবে না, কারণ আমি এখন কি খাই ওটাই আগামীতে খেতে চাই। কিন্তু আমি আমার এই রক্তের সাথে বেইমানি সহ্য করতে পারবো না, যে রক্তের জন্য লড়াই করেছি। ঠেলার নাম বাবাজি, আমরা এই বাক্যটি ছোটবেলা থেকে শুনে শুনে বড় হয়েছি, কিন্তু এই ঠেলা যখন প্রয়োগ করা না হয় তখন আর এই বাবাজি শব্দটা আসে না। ঠিক বাংলাদেশের ক্ষেত্রেও আপনারা জানেন যে পতিত স্বৈরাচার শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে, কিন্তু আমরা তাদেরকে সেই 6 মাস পর্যন্ত এখনও যুগোৎপদ কোনো ধরনের ঠেলা দিতে পারিনি। যেই ঠেলার মধ্যে ও মা ও মা ও আব্বা করে করে বাংলাদেশ থেকে পালাবে না, শুধুমাত্র বাংলাদেশের কোনো প্রান্তে এই আওয়ামী লীগের দোসরদেরকে খুঁজে পাওয়া যাবে না, ওই রকম একটা ঠেলা আমাদের খুবই দেওয়া দরকার ছিল। অবশেষে সরকার আজকে ঘোষণা করছে যে বাংলাদেশের গাজীপুর সহ সারা দেশে যৌথ অভিযান পরিচালনা করবে, যার নাম দিয়েছেন অপারেশন ডেভিল হান্ট। এই অপারেশন ডেভিল হান্ট আজকে রাত থেকে শুরু করবে এবং সারা বাংলাদেশে সকল নৈরাজ্য সৃষ্টিকারী আওয়ামী দোসর সহ সকল সন্ত্রাসী, সকল প্রকার অপরাধীকে তারা শনাক্ত করার চেষ্টা করবে এবং তাদেরকে গ্রেফতার করবে বা আইনের মাধ্যমে নিয়ে আসবে। বাংলাদেশের প্রিয় জনতা, আপনারা নিশ্চয়ই জানেন যে আপনি যখন কোনো জায়গায় যেখানে মুগুর প্রয়োজন হবে সেখানে মুগুর না দিয়ে আপনি যদি জায়নামাজ বিছিয়ে দেন তাহলে সেটা কখনোই শুভকর হবে না। এই বাংলাদেশে আওয়ামী লীগ হচ্ছে মুগুরের প্রাপ্তি। এই আওয়ামী লীগ হচ্ছে এমন একটি সংগঠন যেই সংগঠনকে আপনি 24 ঘন্টাই দৌড়ের উপরে রাখতে হবে। এই দৌড় ছাড়া এই সংগঠনটি কখনোই বাংলার জনগণের কল্যাণে আসবে না, কারণ এই সংগঠনের উপরে মানুষ এতটাই 16 বছর পর্যন্ত বিরক্ত হয়েছে, নির্যাতিত হয়েছে এই সংগঠন থেকে। এই সংগঠনের কর্মকাণ্ড যেভাবে সারা বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় ছড়িয়ে পড়েছে, গ্রাম গঞ্জ শহর সমগ্র জায়গায় সন্ত্রাসের সাথে ছাত্রলীগ আওয়ামী লীগ জড়িত, অপরাধের সাথে ছাত্রলীগ আওয়ামী লীগ জড়িত, চাঁদাবাজির সাথে ছাত্রলীগ আওয়ামী লীগ জড়িত। বাংলাদেশের প্রত্যেকটি পদে প্রান্তরে মানুষের দুর্নীতি, দুষ্কৃতি, অন্যায়, অবিচার, বেবিচার সব কিছু করেছে এই আওয়ামী লীগ। এখন এই সংগঠনটাকে এখন আপনি আদর যত্ন করবেন, সোহাগ করবেন আর আপনাকে সে ভালোবাসবে, এটা ভাবার কোনো সুযোগ নেই। আমি খুশি হয়েছি আজকের এই উদ্যোগে যে আজকে হয়তো তাহলে পিছন থেকে কিছু একটা ঢোকা শুরু হবে এবং সেই ঢোকার মধ্য থেকে বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে অবৈধ আওয়ামী লীগের রেখে যাওয়া সেই সন্তানরা দৌড়ের উপরে থাকবে। যদি এটা কায়দা মতো একটু দিতে পারেন তাহলে আমার বিশ্বাস যে বাংলাদেশের যে উদ্দেশ্যে 5ই আগস্ট সংগঠিত হয়েছে সেই উদ্দেশ্যটি বাস্তবায়িত হবে। আপনারা জানেন নিরপেক্ষতা কাকে বলে, আইন কাকে বলে। বাংলাদেশে 5 তারিখের আগ পর্যন্ত শেখ হাসিনা সমগ্র বাংলাদেশের জনগণের সাথে যুদ্ধ করেছে। দ্যাট মিনস ওই দিন ডিসাইডেড হয়েছে যে এই দেশে আমাদের বিরুদ্ধের শক্তি হচ্ছে আওয়ামী লীগ, শেখ হাসিনা এবং তার দোসররা। অতএব আমার শত্রুকে তো আমি নিরপেক্ষতার ছুতা দিয়ে, আমার আইনের ছুতা দিয়ে, ভদ্রতার ছুতা দিয়ে তাকে আমি পেলে পুষে দুধ কলা দিয়ে পাশে বসিয়ে রাখবো, সেই সুযোগের নাম বিচার ব্যবস্থা নয়। বিচার ব্যবস্থা সেটাই 5 তারিখ সারা বাংলাদেশের মানুষের উপরে যারা আক্রমণ করেছে, বাংলার মানুষের দায়িত্ব হচ্ছে এখন তাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা এবং বিতাড়িত করার মধ্য দিয়ে একটা সুশাসন প্রতিষ্ঠিত করা। আর সেজন্যই 5 তারিখ জনগণ অকুণ্ঠ সমর্থন দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সরকারকে বসিয়েছে। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য, আমরা ভদ্রতা দেখিয়েছি, নম্রতা দেখিয়েছি, ভালোবাসা দেখিয়েছি। 6 মাস পর্যন্ত সরকার হয়তো পলিসি পরিবর্তন করে চেষ্টা করেছে যে এদেশে শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, কিন্তু সাধারণ যারা আছে তারা হয়তো ভদ্রভাবে বসবাস করবে, দরকার নাই অতটা তাদের উপরে চাপ প্রয়োগ করা। কিন্তু এই চাপ না প্রয়োগ করার কারণে আজকের বাংলাদেশের সমগ্র জায়গায় প্রতিটা মুহূর্ত তারা ষড়যন্ত্র করছে। তারা আপনাকে ঘুমাতে দিবে না। ঢাকার আজকের গাজীপুরের সাবেক মেয়র তিনি বলছেন যে ঢাকা শহরের কাউকে আমরা আর ঘুমাতে দেব না। সেই জাহাঙ্গীরের কত বড় স্পর্ধা। পুলিশের সাবেক আইজিপি আপনার জানেন যে সে কিভাবে বলছে যে বেনজির যে সারা বাংলাদেশে 90% পুলিশ থাকবে আওয়ামী লীগ সংগঠিত হলে তার মিছিলের সামনে। এখান থেকেই প্রতীয়মান হয় তাদের ষড়যন্ত্রের লেভেলটা আজ কোন জায়গায় গিয়ে পৌঁছে যাচ্ছে এবং পৌঁছে গিয়েছে বন্ধুরা আমার। সে কারণে আমি বারবার বলি, সাপের বাচ্চাও সাপ, এদেরকে কোনো অবস্থায় আপনি প্রশ্রয় দিতে পারবেন না, দিবেন তো আপনি ধ্বংস হয়ে যাবেন। আজকের এই অপারেশন যেটা শুরু হবে টুনাইট থেকে, আমি অবশ্যই সরকারকে ধন্যবাদ জানাই যে আপনি এই অপারেশন শুরু করছেন। তবে এটাও আমি মনে করি যে
সত্যিকার অর্থে এটা একেবারে সম্পূর্ণ যে কার্যকরী হবে সেটা কিন্তু নয়, কারণ এটা নির্ভর করে একজন নেতার উপরে, নেতৃত্বের উপরে। আজকের স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব, আপনাকে আমি শ্রদ্ধা জানাই, সম্মান জানাই, ব্যক্তিগতভাবে আমার কোনো রেষারেষি নাই, কিন্তু আমার কেন জানি মনে হয়েছে গাজীপুরে যখন আমার ভাইয়েরা যারা আজকের দেশকে স্বাধীন করার জন্য লড়াই করেছে, সংগ্রাম করেছে, শহীদ হয়েছে, সেই সকল মানুষ দ্বারা যখন রাতের বেলা আওয়ামী লীগের লোকের দ্বারা মাইকে অ্যানাউন্সমেন্ট করে মায়ের খেতে হয়, মুমূর্ষু অবস্থায় থাকতে হয়, হসপিটালে থাকতে হয়, জীবন যুদ্ধ নিয়ে এখন তারা হসপিটালের বেডে কাতরাচ্ছে, এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। তখন আমাকে আপনাকে বলতেই হবে যে আপনি পদত্যাগ করুন, দায়িত্ব আমাকে দিন। 3 দিন আমি দায়িত্ব চেয়েছি, যে 3 দিন যদি আমি দায়িত্ব পাই, আমি আবারও আজকে লাইভের এই বক্তব্যে স্পষ্ট করে বলছি, 3 দিন দায়িত্ব নিয়ে আমি আপনার শুধুমাত্র সৌজন্য দায়িত্ব নিতে চাই। আবার আপনি এসে ওই চেয়ারে বসে যান, তাতেও আমার আপত্তি নেই। এই 3 দিনের মধ্যে বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তে প্রান্তে আওয়ামী লীগ কাহাকে বলে, কত প্রকার কি উদাহরণ সহ সৃষ্টি করে জাতির কাছে ওদের তালিকা প্রকাশ করে দিয়ে, এবং ওরা যারা যারা সন্ত্রাসী, চোর, চাঁদাবাজ, দুষ্ট লুকিয়ে আছে সবগুলো বের করা সম্ভব। আমি সমগ্র জেলায় জেলায় আমি রাস্তায় ঘুমাবো সিদ্ধান্ত নিয়েছি। আমি রাজপথে থাকবো, এটা মৌখিক কথা নয়, তাবু নিয়ে রাস্তায় থাকবো, গাড়ি নিয়ে আমার প্রোটেকশন যারা থাকবে তাদেরকে সাথে নিয়ে টুয়াইস ডিউটি আপনার ভাগ করে দিয়ে, কেউ দিনে কেউ রাতে, এভাবে করে কারো কষ্ট না হয় সেই অবস্থার মধ্য থেকে আমরা রাস্তায় ঘুমাবো। আমার বাসাবাড়ি হবে আমার ছাত্র জনতার যে ম্যাচ কটেজ, সেখানে থাকবো। যে বিজয়টা অর্জন হয়েছে 5 তারিখ, সে বিজয় যদি আমি রক্ষা করতে না পারি, তাহলে আমার এই ছাত্র জনতা রক্ত দিয়ে আমার দেশে কি কাজটা করেছে, তাদের উপকারটা কি হয়েছে? তারা আজকের শহীদ হয়েছে আমার দেশে আমাদের এই ছাত্র জনতার নতুন নতুন রক্ত ঝরানোর জন্য, তারা শহীদ হয়েছে আওয়ামী লীগ বাংলাদেশে খবরদারি করবে সেজন্য, মোটেও না। সে কারণে সিদ্ধান্ত নিয়েছি যে আমি রাস্তায় থেকে আপনাকে প্রমাণ করে দিব আমার যে কৌশলগুলো, সে কৌশলগুলো রপ্ত করে সমগ্র বাংলাদেশে আপনাদের নতুন কোনো একটা পরিবর্তন করে দেওয়া সম্ভব। আমি নিশ্চয়ই সবগুলো ভিডিওতে বলতে চাই না, আমি এখান থেকে স্পষ্ট যে বার্তাটা দিতে চাই, একজন নেতা যদি সিদ্ধান্ত নেয় যে সত্যিই আমি করব, তাহলে সম্ভব। আওয়ামী লীগের সাথে কোনো ছাড় দেয়া যাবে না। আপনার পুলিশ প্রশাসন, ডিসি, এসপি, সচিব, তাদের মাথায় রাখতে হবে যে আগামীর বাংলাদেশে অন্তত এই আওয়ামী লীগকে কোনো প্রশ্রয় দেওয়ার সুযোগ নাই। তারা এটা অন্তঃকরণে বিশ্বাস করবে, আমার সাথে যে টিম মেম্বার কাজ করবে তারা বুঝবে যে এই আওয়ামী লীগ মানে ধ্বংসাত্মক, তাদেরকে রুখে দিয়েই দেশটাকে গঠন করতে হবে। অতএব তাদের সাথে ওই দুধ কলার সম্পর্ক রেখে আপনি কখনোই মন্ত্রণালয় সুন্দর চালাতে পারবেন না। ন্যায্যতা কার সাথে হবে? ন্যায্যতা তার সাথে হবে যে লোকটি গত 16 বছর পর্যন্ত নির্যাতিত ছিল, যে লোক মামলা হামলায় জর্জরিত ছিল, যারা গুম হয়েছে, খুন হয়েছে, আওয়ামী লীগের কাছে নির্যাতনের শিকার হয়েছে, অর্থ সম্পদ যাদের ধ্বংস হয়েছে, তারা হচ্ছে আজকের মজলুম। তার পক্ষে আমাকে দাঁড়াতে হবে। এখন মজলুমরা ঘুরে বেড়ায় আর মজলুমের উপরে অত্যাচার করে জুলুমবাজ সেই 16 বছরের পতিত আওয়ামী লীগ, এটা মেনে নেওয়া যাবে না, এটা করা যাবে না, এই কাজ করা যাবে না। আপনারা আজকের যে অপারেশন এই যেটা শুরু করেছেন, এই অপারেশনটা যদি বলবৎ রাখেন, এই অপারেশন শুধু দেখানো অপারেশন রাখলে হবে না, এই অপারেশন দিয়ে জাতির কাছে স্পষ্ট করতে হবে যে আপনারা সত্যি সত্যি বিচার করতে চান। ধানমন্ডি 32 নম্বর ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে আর ভারতের মিডিয়া সেটা নিয়ে কথা বলবে না, সেটা নিশ্চয় হতে পারে না। বলা বাহুল্য, এরকম একটা ইস্যু তাদের জন্য অনেক বড় কিছু, কারণ তারা দীর্ঘদিন থেকে বাংলাদেশে ঘটা প্রতিটা ঘটনা, বিশেষ করে সেটা যদি কোনোভাবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ সৃষ্টি করে, সেটা নিয়ে ভারত কথা বলবেই, ভারতের মিডিয়া কথা বলবেই। দীর্ঘদিন থেকে এই মিডিয়া ভারতের সরকার, বিজেপি সরকারের, বিশেষ করে জনাব নরেন্দ্র মোদীর গদি মিডিয়া, মানে তার কোলে থাকা মিডিয়ায় পরিণত হয়েছে। তার সাথে গতকালই আমাদের প্রেস সচিব, প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিক ভাই যে কথাটা বলেছেন, উইচ ইজ ভেরি রাইট, আসলে এই ঘটনাটাও সাথে যুক্ত আছে। সেটা হলো আওয়ামী লীগ বিরাট বড় অঙ্ক ইনভেস্ট করেছে ভারতের মিডিয়াতে, যাতে এই ধরনের প্রোপাগান্ডা ক্রমাগত চালানো যায়, যে কোনো ইস্যুই আসুক না কেন। মানে ভারতের মিডিয়া দেখলে খুব অবাক লাগে। ইভেন অভিনেত্রী শাওনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, এটাকে অ্যারেস্ট বলেও অনেক জায়গায় বড় করে নিউজ করা হয়েছে। শাওনের সাথে আরেকজন অভিনেত্রীও অ্যারেস্টেড হয়েছে, এগুলো নিয়ে প্রচুর কথাবার্তা আছে। যখন যেখানে যা ঘটছে, অনেকগুলো চ্যানেল, মানে এমন না যে 2-1টা খুবই নন সিগনিফিক্যান্ট ধরনের চ্যানেল এটা করছে, না, অনেক সিরিয়াস ধরনের চ্যানেল এই কাজ ক্রমাগত করে যাচ্ছে। যাই হোক, মানে 32 নম্বর ভাঙা নিয়ে আমি দীর্ঘ সময় ভারতের বিভিন্ন পত্রপত্রিকা ঘাটাঘাটি করেছি। ভারতের যেগুলোতে
মানে ভিডিও কন্টেন্টস আছে, ওদের শুধু টিভি চ্যানেল না, শুধু এনডিটিভি না, ওদের প্রায়গুলো পত্রপত্রিকার, ইন্ডিয়া টুডে, ইন্ডিয়ান এক্সপ্রেস, এদের সবার ইউটিউব চ্যানেল আছে। এখন কিন্তু আসলে এই ব্যারিয়ারটা ভেঙে যাচ্ছে। মানে ভিডিও যাদের আছে তাদের পোর্টাল আছে, যাদের টিভি চ্যানেল, আবার উল্টো যাদের নিউজ পোর্টাল অথবা সংবাদপত্র আছে তাদের আবার ভিডিও চ্যানেল তৈরি হয়েছে। তো প্রচুর ভিডিও দেখার চেষ্টা করলাম, ইন্টারেস্টিং তেমন কিছু নেই, তবে দু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসবে এবং ভারতের সরকারি যে স্টেটমেন্ট সেটাও দেখব আমরা। দেখে অনিবার্যভাবেই প্রশ্ন যেটা আসবে সেটা হচ্ছে বাংলাদেশের সাথে ভারতের যে শত্রুতামূলক সম্পর্ক, এখনো শত্রুতামূলক সম্পর্কের পর্যায়ে আছে, সেটা খারাপ হবে এটা বলাই যায়, কিন্তু এটা কতটা খারাপ হবে এই ব্যাপারটা নিয়ে একটু কথা বলতে চাই। আগে গ্রসলি খুব বেশি আলাদা করে দেখানোর কিছু নাই, কারণ আসলে ওখানকার মিডিয়া মোটামুটি একই কথা বলেছে। একটা নতুন কথা আছে কোনো কোনো জায়গায়, সেই জায়গায় আসবো, কিন্তু গ্রসলি যেটা হয়েছে এই ভাঙচুরের কথা আছে, এই 32 নম্বর কিভাবে আমাদের হিস্ট্রির সাথে জড়িত, সেই হিস্ট্রি দীর্ঘ সময় নিয়ে বয়ান করেছেন অনেক মানুষজন আছেন, এবং সেই হিস্ট্রিটা ভেঙে ফেলা হয়েছে। এটা কত মর্মান্তিক, কত বিভৎস, কত ভয়ঙ্কর ব্যাপার সেটা বলা আছে। এটা কেন ট্রিগার্ড হলো, খুব অল্প জায়গায় গুরুত্ব দিয়ে বলা হয়েছে, কোথাও এক বাক্য, দেড় বাক্য, কোথাও একটু গুরুত্ব দিয়ে বলার চেষ্টা করা হয়েছে যে এটা আসলে ট্রিগার করেছে শেখ হাসিনার, যে আমাদের এখানে ভাষণ দিবেন এই ঘোষণার পর তাকে ঠেকানোর জন্য এটা ডেটারেন্ট হিসেবে করার চেষ্টা করা হয়েছে। এটা খুব অল্প জায়গায়, সব জায়গায় এক দু লাইন করে, এক দুই বাক্য ভিডিওর ক্ষেত্রে বলা হয়েছে, কিন্তু না, এটা বিষয় না। বিষয় হচ্ছে এটা কেন করা হচ্ছে, এবং শুধু 32 নম্বর না, একই সাথে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতাদের বাড়িতে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, এগুলো নিউজ হিসাবে এসছে। এবং মূল আর্গুমেন্ট হচ্ছে বাংলাদেশ একটা অ্যানার্কিতে আছে, বাংলাদেশে কোনো গভর্নমেন্ট বা কোনো সিস্টেম কাজ করছে না। এটা হচ্ছে কম আর বেশি, এটাই হচ্ছে তাদের মূল আর্গুমেন্ট। আমরা এই আলাপটা করছিলাম বাংলাদেশে বসে বসে, বিশেষ করে জনাব মোদি যখন ট্রাম্পের সাথে দেখা করতে যাচ্ছেন, হি নিডস সাম ডকুমেন্টস। ট্রাম্পকে গিয়ে যদি বলেন বাংলাদেশে মারাত্মক এনার্কি চলছে, এখানে কোনো গভর্নমেন্ট নেই, ওখানে মবক্রাসি চলছে, আমরা কথ্য ভাষায় বলছি না, মবের মুল্লুক চলছে, এটা প্রমাণ করার মতো যথেষ্ট ডেটা তার হাতে আসলে এখন আছে, এবং জেনুইন ডেটা এই গত 2-3 দিনে যা হলো। এবং ওটা দেখিয়েই আওয়ামী লীগ তো বটেই, তার ন্যারেটিভ যেটা মাইনরিটিস এবং হিন্দু টু বি স্পেসিফিক, এবং ট্রাম্প নির্বাচনের আগেই টাকা খেয়ে হোক আর যেভাবেই হোক, অথবা তার হিন্দু ভোটারদেরকে অ্যাপিজ করার জন্য হোক না কেন, সে বাংলাদেশের বিরুদ্ধে বেশ কঠোর স্ট্যাটাস দিয়েছিল তার এক্স অ্যাকাউন্টে। এবং ট্রাম্প একজন ইসলামোফোব, এটা আমরা বলতে পারি, নিশ্চিন্তেই বলতে পারি। ফলে এই জিনিসটা ট্রাম্পের কাছে প্রেজেন্টেড হবে, বোঝা যায়, এবং তাদের হাতে যা যা দরকার সেগুলো করে ফেলেছে। নট অনলি দ্যাট, এরপর তাদের সো কল্ড অ্যানালিস্টরা, একজন ইউনিভার্সিটি প্রফেসর এবং সেই পুরনো কিছু মুখ, অন্তত পিনাক রঞ্জন চক্রবর্তীকে দেখলাম খুবই ভোকাল, এবার ভিনা সিকরিকেও দেখলাম, আরও দুজন আছে, এদেরকে আমরা খুব বেশি এবার অন্তত দেখিনি, পঙ্কজ শরণ আর হর্ষবর্ধন শ্রীংলা। ভিনা সিকরি কয়েক জায়গায় গেছেন, এবং তাদের মূল আর্গুমেন্ট যেটা সেই পুরনো, এই ভাঙচুরো ভাঙাভাঙি মূলত জামায়াতে ইসলামীর লোকজন করছে, শিবির করছে, এবং আদার ইসলামিস্টস। আমরা খেয়াল করব অন্য ফোর্সগুলোকে খুব বেশি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লোকজন, বিএনপি, তাদের কথা খুব বেশি বলছে না, অনেক বেশি বলা হচ্ছে জামায়াত এবং শিবিরের কথা। আমি জানি না, সাম্প্রতিক সময়ে জামায়াতের আমির এই ভাঙচুরের বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন, হুইচ আই ডিড অ্যাপ্রিসিয়েট। আমি গতকাল একটা ভিডিওতেই বলেছি আমি অ্যাপ্রিসিয়েট করব। তারপর আমার মনে হয় এই ওয়াইড স্প্রেড প্রোপাগান্ডা জামায়াতকে তার এই জায়গা থেকে আরও সতর্ক করে তুলেছে। আমি বলছি না তারা ডিটারমাইন্ড হয়ে এটা করতেন, কিন্তু এই যে জিওপলিটিক্যাল অবস্থা সেটা তাদেরকে সতর্ক করছে। কিন্তু আমি তার সদিচ্ছায় নিশ্চিতভাবে আস্থা রাখতে চাই। কিন্তু এই জিনিসটা ভারতে আছে, কিন্তু কেন জামায়াত শিবিরের সাথে ইসলাম আছে, এবং বাংলাদেশে পাওয়ার মূলত ইসলামিস্টদের হাতে, এবং তার যাবতীয় সক্ষমতা, তার এই ভাঙচুর এনার্কি তৈরির ক্ষমতা ওদের হাতে। সুতরাং ইসলামিস্টদের হাতে পাওয়ার গেছে, এটার জন্য জামাত এবং শিবিরকে ন্যারেটিভ হিসাবে সামনে আনার করার চেষ্টা হচ্ছে। নট অনলি তারা, আরও অনেকের ক্ষেত্রে এটা হচ্ছে তাদের মোটা দাগের জায়গা। খুবই ইন্টারেস্টিং ফাইন্ডিং হচ্ছে, মোট 3টা চ্যানেলে আমি শুনলাম ছোট করে, কিন্তু একটাতে একটু বড় করে, সেটা হচ্ছে মুজিবিজমের
শেষ হচ্ছে কিনা। এই মুজিবিজম শব্দটা, আমাদের সকল মুজিববাদ, আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি হরদম এই কথাটা ব্যবহার করেন, মুজিববাদ। আমি শেখ হাসিনার সাথে মুজিববাদের কোনো সম্পর্ক আছে আমি একেবারেই মনে করি না। মুজিবের সময় যে সকল মুজিববাদ ছিল, শেখ হাসিনার 14 পর থেকে আর বিশেষ করে 18 পর থেকে মুজিববাদটা কিছু না। অনেকে বলেন যে এগুলো দিয়ে শেখ হাসিনা তার ফ্যাসিজম কায়েম করেছে, ওখানে জাস্ট স্টেট মেশিনারি ইউজ করে কতগুলো অর্গানাইজড ক্রিমিনাল ক্রাইম করে ক্রাইমের মাধ্যমে ক্ষমতা ধরে রেখেছে। একটা একদম টিপিক্যাল এক্সাম্পল অফ এ মাফিয়া স্টেট 18 পর থেকে ছিল। তারপরও তারা বলছেন, কিন্তু এই একই কথা আমি শেখর গুপ্তা দ্য প্রিন্টার তার কমেন্ট্রিতে দেখলাম, উনি মুজিবিজমের মানে এই 32 নম্বর ভেঙে পড়া নিয়ে সেই আলাপটা সামনে আনছেন। ফলে এটা কেউ বলতেই পারেন যেখানে ইজম যখন থাকে তার একটা তীর্থস্থান থাকলে ভালো হয়। 32 নম্বর সেটাই ছিল এবং এটা ডেমোলিশনের মাধ্যমে সেটার এক ধরনের আপাত শেষ হচ্ছে বলে ভারতের মিডিয়াই বলছে। মানে বিশেষ অন্য দুজনের কথা বলছেন, ইন্ডিয়া টুডেতে সম্ভবত কোনো একটা রিপোর্টের মাঝখানে এটা বলছিল, কিন্তু শেখর গুপ্তের এই কথা বলাটা আমার কাছে ইন্টারেস্টিং লেগেছে। এবং আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, বাট আই লাভ টু মেক অ্যানাদার ভিডিও অন দ্যাট। সেটা হচ্ছে বাংলাদেশি একজন ভদ্রলোক একটা চ্যানেলে ইন্টারভিউ দিয়েছেন এবং তিনি যা বলেছেন এবং সেই চ্যানেল যা বলেছে, উইচ ইজ ভেরি কিউরিয়াস। আমরা এটা দেখবো এবং বাংলাদেশের থেকে ভারতকে কিভাবে ন্যারেটিভ তৈরিতে সাহায্য করা হচ্ছে সেটা নিয়ে আলাদাভাবে কথা বলতে চাই। এবার আসে ভারত সরকারের যে স্টেটমেন্ট। ভারত প্রথম 32 নম্বর ভাঙা নিয়ে স্টেটমেন্ট দিয়েছিল। সেখানে তারা যে স্টেটমেন্ট দিয়েছে সেখানে এভাবে বলছেন, রণধীর জয়সওয়াল বলছেন, দখলদারিত্ব নিপীড়নের বিরুদ্ধে বীরত্বপূর্ণ প্রতিরোধের প্রতীক শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাসভবন ভেঙে ফেলা হয়েছে। বিষয়টি খুবই দুঃখজনক। বিবৃতিতে আরো বলা হয়, যারা বাঙালি পরিচয় নিয়ে গর্ব করেন এবং এই পরিচয় লালন করার পাশাপাশি স্বাধীনতা সংগ্রামকে মূল্য দেন, তারা সকলেই বাংলাদেশের জাতীয় চেতনার ক্ষেত্রে এই বাসভবনের গুরুত্ব সম্পর্কে অবগত। আমরা এই ভাঙচুরের তীব্র নিন্দা জানাই। আমরা জানি এরপর ইভেন এই শেখ হাসিনা ভাষণ দেবে, এই ঘটনার পরই বাংলাদেশ সরকার ভারতের দূতকে ডেকে পাঠিয়েছিল এবং সেটার কঠোর প্রতিবাদ করেছে। এরপর ভারত পাল্টা ব্যবস্থা হিসেবে আমাদের দূতকে ডেকে নেয় এবং সেখানেও ব্রিফিং করে। সেই ব্রিফিং এর ক্ষেত্রে যা বলেছে সেটাও জরুরি। পড়ি, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে যে মন্তব্যগুলোর কথা বলা হচ্ছে সেগুলো তার ব্যক্তিগত অবস্থান থেকে দেওয়া, তাতে ভারতের কোনো ভূমিকা নেই। মিথ্যে কথা। ভারতের ভূমিকা কিভাবে আছে আমরা আসবো। সেই বক্তব্যের সঙ্গে ভারত সরকারের অবস্থানকে এক করে ফেললে তা দ্বিপক্ষীয় সম্পর্কে কোনো ইতিবাচক মাত্রা যোগ করতে সহায়ক হবে না, এটা ডেকার পর বলছেন। তারপর যে কথাটা বলা হচ্ছে, শেখ হাসিনা ক্রমাগত বাংলাদেশ যেটা বলেছিল যে এটা শত্রুতামূলক কাজ হবে এবং সম্পর্ক স্থাপনের জন্য সহায়ক হবে না, সেটা বাংলাদেশ বলেছিল। তারপরে এই কথা বলা হয়। জয়সওয়াল আরো বলেন, বাংলাদেশের ভারপ্রাপ্ত হাই কমিশনকে এই বার্তা দেওয়া হয়েছে যে ভারত বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক গঠনমূলক ও উভয়ের জন্য লাভজনক সম্পর্ক চায়, যা সম্প্রতি উচ্চ পর্যায়ের বৈঠকগুলোতে বেশ কয়েকবার পুনরাবৃত্তি হয়েছে। তবে এটা দুঃখজনক যে বাংলাদেশ কর্তৃপক্ষের নিয়মিত বিবৃতিগুলোতে ভারতকে নেতিবাচকভাবে চিত্রায়িত করা হচ্ছে। ভারতের অভ্যন্তরীণ শাসন সংক্রান্ত বিষয়গুলোর জন্য তারা আমাদের দায়ী করছে। বাস্তবিক অর্থে বাংলাদেশ এসব বিবৃতি বিরাজমান নেতিবাচক পরিস্থিতির জন্য দায়ী। জয়সওয়াল আরো বলেন, একটু পুরোটা পড়ি, ইম্পর্টেন্ট। ভারত সরকার যখন পারস্পরিক স্বার্থের সহায়ক সম্পর্কের জন্য চেষ্টা চালিয়ে যাবে, তখন আমাদের প্রত্যাশা থাকবে যে বাংলাদেশও পরিবেশের অবনতি না হয় সে ব্যাপারে সচেষ্ট থেকে সম্পর্কের স্বার্থে সহায়ক ভূমিকা রাখবে। ট্রাম্পের সাথে মোদির বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ উঠতে পারে, এরকম কথাও বলেছেন, ইত্যাদি ইত্যাদি। এখন ভারতের সাথে সম্পর্ক আসলে কোন দিকে যাচ্ছে? ওনারা বলছেন যে এটা ব্যক্তিগতভাবে দেয়া ভারত সরকারের বিষয় না। শেখ হাসিনার বক্তৃতা বা বক্তব্য ভারত সরকারের পরিকল্পনাতেই হয়েছে, মানে তার ইনডিফারেন্ট থাকা না, ভারত পরিকল্পনা করে কাজটা করছে। কিন্তু ইনডিফারেন্টও যদি তর্কের খাতিরে ধরে নেই, সে মাথা ঘামাচ্ছে না, দিচ্ছে, আমি বলছিও না, তার ইচ্ছা সে দিচ্ছে। সেটাও যদি হয়ে থাকে, ভারত আসলে বাংলাদেশের এই অনুরোধ বলি, চাপ বলি, তাকে নিতে হবে। একটা বিভৎস ক্রিমিনাল, মানে শেখ হাসিনা একটা ভয়ঙ্কর ক্রিমিনাল। এই ব্যাপারে মানে আমরা ফান করে বলতে পারি যে কতবার ফাঁসি হলে তার পাপের প্রায়শ্চিত্ত হবে, সেটা নিয়ে ডিবেট হতে পারে, সেটা 100 না 200 না 500। কিন্তু এর
বাইরে শেখ হাসিনা কি করেছেন ক্ষমতায় থাকার সময় সারা পৃথিবী জানে, কি পরিমাণ মানবতা বিরোধী অপরাধ করেছেন। সো তাকে তারা রেখেই ভয়ঙ্কর পাপ করেছে, তাকে আমাদের হাতে তুলে না দিয়ে ভয়ঙ্কর পাপ চালিয়ে যাচ্ছে। সেখানে বসে সে এটা বলবে, এটা ভারত চাইলেই বন্ধ করতে পারবে, ভারতের বন্ধ করা উচিত, মানে ওর ইনডিফারেন্ট থাকা উচিত না। ওকে বলবে যে আপনাকে এটা বন্ধ করতে হবে, এটা করা যাবে না, ইউ মাস্ট স্টপ ইট। আর যদি সেটা না করেন তার ডিভাইস সরিয়ে ফেলা যাবে, কোনো ব্যাপার না। তার ইন্টারনেট কানেকশনস, তার স্মার্টফোন সরিয়ে যে কোনো কিছু করা সম্ভব, কিন্তু ভারত এটা করবে না। এটা ওনার ইচ্ছে, এই কথা ভারত আগেও বলেছে এবং এবার আরও অনেকগুলো কথা যোগ করেছে যে বাংলাদেশের বিবৃতি সম্পর্কটাকে নেতিবাচক দিকে নিয়ে যাচ্ছে। বাংলাদেশ কিছু স্পষ্ট এবং কড়া বিবৃতি দিয়েছে এবং দেবার তো কথাই শেখ হাসিনা যা করছেন তা সেটা বন্ধ করতে হবে। কিন্তু যে বলছিলাম আমি তর্কের খাতিরে বলছিলাম ইনডিফারেন্ট, কিন্তু না, এটা ভারতের পরিকল্পনা। কারণ শেখ হাসিনা এবং ভারত মিলে বাংলাদেশের অভ্যন্তরে অস্থিরতা তৈরি করার চেষ্টা করছে। তারা এটা বলবেন বলে 32 নম্বর গেল, কিন্তু এটা অনেক বেশি ছড়িয়ে পড়লো। এটা তার অনেক বেশি ছড়িয়ে পড়ার বিরুদ্ধে আমরা অনেক কথা বলেছি, এটা তার পারপাস সার্ভ করছে। সালামু আলাইকুম। আমার ধারণা এই মুহূর্তে সারা বাংলাদেশের মানুষের দৃষ্টি পড়ে আছে গাজীপুরে, বিশেষ করে একটা কোল্ড ওয়ার চলছে। গতকালকে প্রথমবারের মতন গাজীপুরে ধানমন্ডি 32 ভাঙচুরের পর আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে যে ক্ষোভ ছিল, অন্তর জ্বালা ছিল, সেইটার অনেকাংশে তারা পুষিয়ে নিয়েছে চোখের শান্তি, কানের শান্তি, মনের শান্তি হিসাবে গাজীপুরে মুক্তিযোদ্ধা মন্ত্রীর বাড়িতে যেই ঘটনাগুলো ঘটছে সেই ঘটনায় উচ্ছ্বসিত। এবং কি আওয়ামী লীগের নেতাকর্মীদের ফেসবুক পোস্ট যদি খেয়াল করেন, তারা বলছে যে গাজীপুর থেকে শুরু হয়েছে, খেলা চলবে। বাট ছাত্ররা বলছে এবার তোমাদের সাথে খেলবো ডিফারেন্ট ওয়েতে। তবে আওয়ামী লীগ বনাম ছাত্র জনতার এই খেলার মাঝখানে আপনার এবার মাঠে নামছে যৌথ বাহিনী। কারণ জনগণ টু জনগণ যদি খেলতে যায়, এখানে লাশের বন্যা বসে যাবে। আওয়ামী লীগ সর্বোচ্চ পরিমাণ এখানে কিন্তু ঝাঁপাই পড়বে, বৈষম্য বিরোধীরাও ঝাঁপাই পড়বে। তো এই যখন একটা সাংঘর্ষিক অবস্থান, তখন অপারেশন ডেভিল হান্ট, ডেভিল তো বুঝছেন শয়তান, আর হান্ট মানে হচ্ছে শিকার করা, তার মানে শয়তান শিকার করার জন্য একটা অপারেশন পরিচালনা করার ঘোষণা দিয়েছে যৌথ বাহিনী। আমরা দেখলাম যে কিছুক্ষণ আগে সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সার্জিস এবং হাসনাত তারা গিয়েছেন। তারা যাওয়ার পরে গাজীপুর জেলা শহরের ভাওয়াল রাজবাড়ী মাঠে জাতীয় নাগরিক কমিটির জেলা এবং মহানগর শাখার আয়োজনে আপনার যে প্রোগ্রাম হচ্ছে, তারা সেখানে সড়ক অবরোধ করেছে। ইভেন এই ঘটনার অতি দ্রুত যারা জড়িত তাদেরকে চিহ্নিত করে গ্রেপ্তার করতে হবে। ইভেন টোটাল গাজীপুর এরিয়াতে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ বা তাদের যারা সমর্থক আছেন তাদের প্রত্যেককে গ্রেপ্তার করতে হবে। সেখান থেকে আমরা দেখলাম যে বৈষম্য বিরোধী যারা নেতারা আছেন তারা বলছেন যে আমাদেরকে একটু ধৈর্য ধরতে হবে, যেহেতু যৌথ বাহিনী ঘোষণা দিয়েছে অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করবে। এখন অপারেশন ডেভিল হান্টে কারা কারা যাবে? সেনাবাহিনী যদি অলরেডি মাঠে আছে, পুলিশ অলরেডি মাঠে আছে, র্যাব অলরেডি মাঠে আছে, বিজিবি। বাট এতদিন যাবৎ যেই অবস্থান ছিল, আজকে থেকে গাজীপুরের বিভিন্ন জায়গায় ছাপ্পা মারা হবে। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ যারাই সন্ত্রাসী ক্যারেক্টার আছেন, আপনাদের জন্য কিন্তু আজকে দুঃসংবাদ। ইভেন এই ঘটনায় কারা জড়িত, যে ছাত্ররা মাইর খাইছে তারাও তো লোকাল পিপল, এখানে যারা মাইর খেয়েছে ছাত্র জনতা, সো তাদের উপর কারা হামলা করছে ওই হামলাকারীদের প্রত্যেককে গ্রেপ্তার করা হবে। এর পাশাপাশি অস্ত্র উদ্ধারে অভিযান চালানো হবে। আপনারা জানেন যে গতকালকে আমরা একটা বিশেষ ঘোষণা উপদেষ্টা আসিফের কাছ থেকে পাইছি যে যৌথ বাহিনী আবারও অবৈধ অস্ত্র উদ্ধারে মাঠে নামবে। যদিও এটা মিশন আমরা সেই সরকার ক্ষমতার পর থেকে দেখছিলাম, মাঝখানে এগুলার কোনো আপডেট ওরকম নাই, বাট এখন আবার গাজীপুরকে টার্গেট করা হয়েছে। তবে এইটা ভালো হয়েছে। কেন ভালো হয়েছে? যে ধরেন বৈষম্য বিরোধী স্টুডেন্টসরা সেখানে আজকে যে পরিমাণ মানুষ জমায়েত হচ্ছে, বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু এখন ডাক দিলে মানুষ আসবে, যাই দেখা গেল যে এলাকার মধ্যে মব জাস্টিস হয়ে যাবে, পাবলিক প্রপার্টি ভাঙচুর হবে, সরকারি সম্পত্তি ভাঙচুর হবে। ইভেন মন্ত্রী মুজাম্মেল হকের যে বাড়ি আছে, ভাড়াটিয়ারা থাকেন, তারা পর্যন্ত আতঙ্কে সকাল থেকে গাট্টি বুসকা গোলায় চলে যেতেছে। দেশের পরিস্থিতিটা ওই লেভেলে চলে গেছে যে এখানে পুলিশ নাই, আইন শৃঙ্খলা রক্ষা করবে কে? তাদের জানমালের নিরাপত্তা দেবে কে? তারা তো ভাড়াটিয়া, কিন্তু মন্ত্রীর বাড়ি ভাঙ্গা হবে কেন? কারণ এটা মুজাম্মেল হকের।
এই জিনিসগুলো কিন্তু এক্সট্রিম লেভেলের, ভবিষ্যতের জন্য একটা বার্তা কিন্তু রাইখা যাচ্ছে, মনে রাখেন। এখন আমার কাছে মনে হয়েছে যৌথ বাহিনীর এই সিদ্ধান্তটা এই মুহূর্তে এই পরিস্থিতিকে শান্ত করার জন্য খুবই সুন্দর সিদ্ধান্ত। আমরাও চাই কোনো অপ্রীতিকর ঘটনা, কারো মানে কোনো মায়ের কোল যেন খালি না হয়, এগুলোর ফায়দা নেতারা তুলবে, যেই দলের নেতা আছে। সবাইকে শান্ত হওয়ার। গাইজ আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে। যারা কিনা সমন্বয়কদের বিপক্ষে কথা বলতেছে তাদের অনেক কথা দেখিয়েছি, যারা কিনা সমন্বয়কদের পক্ষে কথা বলতেছে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপট যে বিভিন্ন দিকে ঘুরপাক খাচ্ছে, অনেক আলোচনা সমালোচনা সেগুলো আপনাদেরকে দেখিয়েছি। এবং যারা কিনা এই বিশেষ করে সমন্বয়কদের বিপক্ষে কথা বলে, যারা কিনা মানে সমন্বয়কদেরকে চায় না বা নতুন রাজনৈতিক দল গঠন করতে চায় বা তারা শেখ হাসিনাকে আনতে চায়, এটাই কিন্তু তাদের মূল উদ্দেশ্য। যে সমন্বয়কদেরকে এইসব বাজে বাজে কথা বলে তারা মানে শেখ হাসিনাকে দেশে আনতে যায়, এই কথাগুলোর কিন্তু কোনো ভিত্তি নেই। তারা আওয়ামী লীগ কর্মী এবং তারা কিন্তু প্রকাশ্যে বলতে পারে না, তারা শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে বলে এবং এই কথাগুলো শুনে সাধারণ মানুষরা বিভ্রান্তির মুখে পড়ে। এগুলা কথাই কিন্তু আপনারা দর্শক একটুও কান দিবেন না বা আপনারা শুনবেন না। দর্শক শ্রোতা এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এইখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি, এটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। এবং আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে যাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।